নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো বিবাহের আগে যে অষ্টকূট বিচার করা হয় তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আগে করেছি, সেটা দেখলে বুঝতে পারবেন সেটা সম্পূর্ণ হয়নি, কারণ একদিনে ভিডিও করা, অত বড় ভিডিও করলে অনেকেই শুনতে চায় না বা দেখতে চায় না বা কেটে কেটে দেখে, যার জন্য বুঝতে পারে না কেউ। তা আজকে আপনাদের বলবো যে দ্বিতীয় পার্ট, নারী নক্ষত্রে ঘটিত, নারী বা নক্ষত্র ঘটিত অষ্টকূট মিলন বিচার। এই বিচারের দ্বিতীয় পার্ট, এই বিচার কিভাবে করতে হয় তার দ্বিতীয় পার্টের যে সংক্ষেপ, সেগুলো আপনাদের আমি জানাব। তার আগে বলবো যে আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান, সেটা বিবাহ, চাকরি, সরকারি চাকরি, বিদ্যা, উচ্চবিদ্যা, বিদেশ যাত্রা, সাংসারিক জীবনের সুখ, গৃহ, বাস্তু, সমস্ত বিষয়ে, শিক্ষা, বাচ্চারা পড়াশোনা কেন করছে না, সমস্ত বিষয়ে যে মানুষের জীবনে সমস্যা তৈরি হয়, সেগুলো সঠিক উপায়ে, সঠিক বস্তু দ্বারা, সঠিক মূল্যে বিচার করা হয়, এবং যাতে জাতক বা যার ছক বিচার হবে তার যে সময়গুলো যাতে ভালো যায়, সেইভাবেই বিচার করে আপনাদের প্রতিকার করা হয়। তো অনেকেই হয়তো জানতে চাইবে বা আসে যে তার ভাগ্য পরিবর্তন হবে কি না। জ্যোতিষে কিন্তু ভাগ্য পরিবর্তন করার কোনো উপায় নেই, বা ভাগ্য পরিবর্তন করা যায় না। আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। জ্যোতিষের কাজ হচ্ছে আপনার সময় ভালো কি খারাপ সেটা জানানো, এবং সেই কিসের জন্য আপনার জীবনে কোনটার উন্নতিতে বাধা সৃষ্টি হচ্ছে, সেই জিনিসগুলো আপনাকে জানানো এবং তার কিছু প্রতিকার করা। এই হচ্ছে জ্যোতিষের কাজ। এবং আপনার জীবনের ভবিষ্যৎ যেই সব ঘটনাগুলো ঘটবে সেগুলো জানানো জ্যোতিষের কাজ। ভাগ্য পরিবর্তন কিন্তু জ্যোতিষ করতে পারে না। যাই হোক, আজকে বলবো অষ্টকূট যে বিবাহের আগে যে বিচার করা হয়, অনেকেই করে, সেই বিচারের যে পার্ট সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমি এখানে বলতে চাইছি যে অষ্টকূট বিচার করে দেখান, কিন্তু অষ্টকূট বিচার কিন্তু কোনো মুখ্য বিচার নয়। অষ্টকূট বিচার সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে, সেটা কিন্তু সুফল নাও হতে পারে। সেটার বিচারটা হচ্ছে গৌণ বিচার। জ্যোতিষ গণের সব দিকে সূক্ষ্ম দৃষ্টি অভাবে বিবাহের পর দাম্পত্যের নানা রকম অমঙ্গল ঘটে থাকে। মোটামুটি নারী গণনা করিয়া বা নারী নক্ষত্র অষ্টকূটের গুণাধিক্য বা রাজযোগ মিলন বিচার করলেই দম্পতি জীবনের সহিত ধর্ম সহযোগে ধর্মরক্ষার বিচার চলিবে না। কেন চলবে না? এই ধরনের বিবাহ মিলন ব্যবস্থায় বহু জ্যোতিষী বিশ্বাসী। তারপরে দেখা যায় এইভাবে বিচার করে বলল আপনার রাজযোটক আছে, কিন্তু পরক্ষণে দেখা যায় যে কন্যার বিবাহের পর তার স্বামীর অকাল মৃত্যু হয়েছে। অথচ যখন জ্যোতিষীর কাছে আপনি বিচার করেছেন তখন সে বলল রাজযোটক, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল বিবাহের কিছুদিন পর তার স্বামীর অকাল মৃত্যু হয়েছে। দেখা গেল সেই জাতিকার সারা জীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বা হয়। জ্যোতিষশাস্ত্রের উপরে তখন মানুষের বিশ্বাস হারিয়ে যায় এবং শ্রদ্ধাও হারিয়ে যায়। কারণ সে জ্যোতিষ তো বলেছে যে রাজযোটক, তাহলে তার স্বামী কেন মারা গেল এত অল্প বয়সেই। সেই জন্যেই অষ্টকূট বিচার সবসময় কিন্তু সেই বিচার কিন্তু কী বলবো, বিচার ব্যবস্থা শুভ বলতে কি সব মেলে না, কারণ বিবাহের বিচার করে সব কিছু বিচার করতে হবে। তার বিবাহের যে বিচার করতে গেলে যে আমি আগের দিনের ভিডিও বলেছি 5 প্রকার বিচার, প্রধান বিচার, এগুলো আপনাদের দেখতে হবে। 5 প্রকার প্রধান বিচার কী কী সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। দারিদ্র্য যোগ,
মৃত্যুযোগ, বৈধব্য যোগ, চরিত্র দোষ এবং অনপত্য দোষ। এই 5টা দোষ যদি থাকে কোনো নারীর বা পুরুষের চরিত্রে, তাহলে সেই বিবাহ এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এই 5টা বিচার যদি সঠিকভাবে আপনি করে বিবাহ দিতে পারেন, তাহলে আপনার কোনো দিন অসুবিধা হবে না। কিন্তু শুধু নারী বা চক্র বা অষ্টকূট বিচার করে বিবাহ দেখা গেল আপনার 36 গুণ পেয়েছে, কিন্তু বিবাহের পর দেখা গেল নানা অঘটন ঘটছে বা সাংসারিক সুখ হচ্ছে না বা নানা রকম অসুবিধার ভেতরে আছে। ওই অষ্টকূট বিচার মানে কি বলবো আর কি, এখনকার দিনে অচল বললেই চলে। এই অষ্টকূট বিচারে হচ্ছে মানে গৌণ বিচার, এটা মুখ্য বিচার নয়। এই বিচার ব্যবস্থা করে যারা বলেন তারা কিন্তু যারা সেইভাবে যারা বিবাহ করেন তারা কিন্তু পদে পদে ঠকে যায়। এবং এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে যারা অন্য জায়গায় দেখিয়ে বিবাহ করেছেন, কিন্তু অনেক পদে পদে তারা ঠকেছে এবং বলেছে এমন বড় জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তারা এরকমভাবে বিচার করে দেখেছে রাজজোটক বলেছে, অথচ রাজজোটক তো নয়, উল্টো হচ্ছে তার। সেই জন্যই বলছি, যখন কোনো দশা বা কোনো গ্রহ দৃষ্টি, শুভ দৃষ্টি রাশি থেকে বা লগ্ন থেকে জাতক বা জাতিকার শুভ ঘরে তার রাশি বা লগ্ন আছে কিনা, এবং তাদের শত্রু মিত্র গ্রহ এবং বৈধব্যকাল, অকাল মৃত্যু, দারিদ্র্য যোগ এবং চরিত্র দোষ আছে কিনা, এই সব দেখে যদি আপনি বিচার করে কোনো জাতক জাতিকার বিবাহ মিলন ঘটানো যায়, তাহলে সেই জীবন কিন্তু জীবনের সুখে হয়। এবার দেখা গেল কীরকম, যে কোনো গ্রহ আপনার জীবনে অমঙ্গল হতে পারে, হয়তো সেই গ্রহের দশায় আপনি বিবাহতে এগোলেন এবং আপনি দেখলেন দিন তো ভালো, হতেই পারে দিন ভালো থাকতেই পারে, দিন ভালো থাকলেই সেই দিন হয়তো ভালো, কিন্তু জীবনের যে দশার দিনটা কিন্তু আপনার পক্ষে ভালো না। অনেক সময় দেখা হলো আপনারা পুরোহিতের মশাইয়ের কাছে গেলেন, পুরোহিত মশাই বলল হ্যাঁ এই দিন বিবাহ ভালো, লগ্ন ভালো, আপনি এই দিনে বিবাহ দিন। কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে দিন হয়তো শুভ, কিন্তু আপনার দশা চলছে অশুভ। সেই সময়ে দশা অশুভ, হয়তো স্বামী কিংবা স্ত্রী যে কোনো একজনের দশা অশুভ চলছে, সেই অশুভ দশা মিলিয়ে মানে বাদ দিয়ে বিবাহ করা উচিত। কেন বলছি, সেই অশুভ দশা থাকলে নানা রকম অকাল মৃত্যু ঘটনা ঘটে থাকে। বিবাহ মিলনের যে অবস্থা সেটা নানা রকম, অকাল মৃত্যু না ঘটলেও নানা রকম শারীরিক, মানসিক এবং সাংসারিক নির্যাতনের শিকার হতে হয় এই অশুভ দশায় যদি বিবাহ করে। দেখা গেল বিবাহকালে কন্যার বিরুদ্ধ গ্রহের দশা, কিন্তু জাতক যে পুরুষ যার সঙ্গে বিবাহ তার শুভ গ্রহের দশা। একজনের শুভ গ্রহ অন্যজনের অশুভ গ্রহের দশা চললে সেই বিবাহ না দেওয়াই ভালো। সেই বিবাহ যদি পড়ে কিংবা বিবাহের এই অশুভ দশার ভেতরেই আবার অনেক সময় দেখা গেল অন্তর্দশা, শুভ গ্রহের অন্তর্দশা আসে, সেই সময় বিবাহ দিলে কিন্তু বিবাহ কিছুটা ভালো হবে। যেমন অষ্টমের জায়গা হচ্ছে কি না, মানুষের জীবনের সব থেকে মানে বাধা বিপত্তি, অকাল মৃত্যু এবং রোগ ভোগের যে প্রকোপে মৃত্যু বা হঠাৎ অ্যাক্সিডেন্টের মৃত্যু কিন্তু এই অষ্টম থেকেই হয়। অষ্টম থেকেই বৈধব্যকাল নির্ণয় করা হয় এবং অষ্টম জায়গাটা থেকেই মানুষের বিবাহের যে মেন দোষ আছে কিনা সেটা ভালোভাবে বিচার করা যায়। এবার দেখা গেল যে অনেক সময় অষ্টমে পাপ গ্রহ বসে আছে, কিন্তু দ্বিতীয় শুভ গ্রহ আছে। ধরুন লগ্ন মেষ, অষ্টমে পাপ গ্রহ শনি বসে আছে, কিন্তু দ্বিতীয় দেখুন এখানে ধরুন শুক্র বসে আছে। তাহলে অনেক সময় দেখা যায় যে ধরুন অষ্টমে শনি, মঙ্গলও বসে আছে, অষ্টমপতি মঙ্গল, আয়ু হয়তো বৃদ্ধি হবে কিন্তু বিপক্ষ
যার স্বামী বা স্ত্রী হোক তার যে বৈধব্য বা স্ত্রী মৃত্যু যোগ থাকতে পারে, কিন্তু যদি দ্বিতীয় শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু সেই ঘটনাগুলো ঘটবে না, কারণ দ্বিতীয় শুভ গ্রহর দৃষ্টি সেই যে বৈধব্যকাল বা স্ত্রী মৃত্যু যে যোগ সেটা কিন্তু খণ্ডন করে দেয়। এই লগ্নপতি আর অষ্টমপতি যদি একসঙ্গে থাকে, লগ্নপতি অষ্টমপতি যদি একসঙ্গে থাকে, সেই দশা অন্তর্দশায় বিবাহ না দেওয়াই ভালো। ধরুন লগ্নপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল, এখানে মঙ্গলে দিলাম না, আমি অন্য গ্রহ দিলাম। আপনারা দেখেন লগ্নপতি বৃহস্পতি, তাহলে সপ্তম অষ্টম হচ্ছে বুধ, এরা যদি একসঙ্গে এইখানে থাকে, অষ্টমে থাকে, অষ্টমে যে কোনো জায়গায় থাকুক, বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে, বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে, সেই সময় যে দশা অন্তর্দশা পড়বে এই দুটো গ্রহের যে কোনো একটা, সেই দশায় বিবাহ না দেওয়াই ভালো। অষ্টমপতির সহিত সপ্তমপতি যুক্ত দশা বা অন্তর্দশায় বিবাহ কিন্তু না দেওয়াই ভালো। এখন কীরকম আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন সপ্তমপতি এখানে শুক্র, সপ্তমপতি শুক্র, অষ্টমপতি মঙ্গল, লগ্নপতিও মঙ্গল, এইখানে রয়েছে মঙ্গল, সপ্তমপতি শুক্র, এই যে সপ্তমপতি লগ্ন মেষ হলে সপ্তমপতি শুক্র হয়, এই সপ্তমপতি যুক্ত অষ্টমপতি, ধরুন এখানে শুক্র রইল এই যে এই অষ্টমে, তাহলে কি হবে, সপ্তমপতি যুক্ত অষ্টমপতির দশা যদি বিবাহ দেয় জাতক বা জাতিকা, তাহলে সেই বিবাহ কিন্তু অমঙ্গল একদম নিশ্চিতভাবে বলা যায় সেই বিবাহ। সেই জন্যেই আপনাদের ভালো করে বলতে চাইছি যে কিছু কিছু ঘটনা আপনাদের দেখতে হবে, দেখে বিবাহের পূর্বে যারা জ্যোতিষ নিয়ে জ্যোতিষ উপর বিশ্বাস করে ভরসা করে তারা বিচার করে, তাহলে অষ্টকূট বিচার না করে এই গ্রহের বিচার, হ্যাঁ অষ্টকূট বিচার হচ্ছে সামান্য বিচার, ওটা গৌণ, মুখ্য বিচার, যে তার এই যে আমি 5টা দোষের কথা বললাম, যে দারিদ্র দোষ, মৃত্যু দোষ, অকাল বৈধব্য দোষ, চরিত্র দোষ এবং অনপত্য দোষ, এই 5টা দোষের ভেতর যদি একটা দোষ থাকে তাহলে বিবাহ না দেওয়াই ভালো। সেইটা কে নির্ণয় করবে, সেটা জ্যোতিষ নির্ণয় করবে। সেই জ্যোতিষ যদি সঠিকভাবে নির্ণয় করতে পারে তাহলে আপনার স্ত্রী, আপনার কন্যা বা পুত্রের বিবাহ শুভ হবে। তারা যদি সঠিক নির্ণয় করতে না পারে তাহলে আপনার কন্যা বা পুত্রের বিবাহ কিন্তু শুভ হবে না। এই কথাটা সবসময় মনে রাখবেন। জ্যোতিষের কাছে অনেকে লোক আস্থা নিয়ে যায়, বিশ্বাস করে যায়, তারা যদি বিশ্বাসের মর্যাদা না রাখতে পারে তাহলে জ্যোতিষের উপর মানুষের যে ভরসা, যে আশা, সেগুলো যে বিশ্বাস, সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।